Assalamu alaikum. March Forward Free Coaching for BCS and Others এর সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্চ ফরওয়ার্ডের প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন কৃতীদের সাথে এক সন্ধ্যায়। আহমেদ শিপারউদ্দিন মার্চ ফরওয়ার্ডের আজকের সম্মানিত অতিথি। তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয়, অভিজ্ঞ, বয়োজ্যেষ্ঠ জন, যিনি বাংলাদেশে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তার ক্যারিয়ার লাইফের আমি যতটুকু জানি মোটামুটি পুরোটাই, এবং খুবই নিবেদিত প্রাণ একজন এইচআরডি সংগঠক, নেতা এবং প্রশিক্ষক। আমি নিজে স্যারের বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ হয়েছে আমার। তো আজকে আমাদের সৌভাগ্য যে মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যদের জন্য, বিশেষ করে আমাদের তরুণ সম্প্রদায়কে বলার জন্য আমরা আজকে পেয়েছি আমাদের আজকের কৃতি অতিথি জনাব আহমেদ শিপারউদ্দিন স্যারকে। আমি আপনাদের সকলকে বলবো, একটু কাগজ কলম নিয়ে বসতে হবে। স্যার যে কথাগুলো বলবেন, স্যার অনেক ভালো একজন বক্তা, সুতরাং স্যার যেগুলো বলবেন, যেগুলো আপনাদের প্রয়োজনীয় মনে হবে, সেগুলো আপনারা নোট নিয়ে রাখবেন। এবং অবশ্যই এই প্রোগ্রামটি একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম হবে আশা করি আপনাদের জন্য। ব্যতিক্রমী অভিজ্ঞতা আপনারা শুনবেন এবং নিজেরা প্রয়োজনীয় তথ্যগুলো আপনি সংগ্রহ করবেন, নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন, যেন পরবর্তীতে আবার শুনতে পারেন, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনাদের বন্ধুরা যেন শুনতে পারে, আপনি নিজে যেন রিপিট পরবর্তীতে শুনতে পারেন। এবং যার যে কোনো ধরনের ক্যারিয়ার সংশ্লিষ্ট বা বিশেষ করে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট পেশায় যারা আসতে চান, তাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা কমেন্টে উল্লেখ করবেন। কমেন্টে উল্লেখ করলে আমরা সময় সুযোগ হলে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর অনুসন্ধানের চেষ্টা করব। তো স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আহমেদ শিপারউদ্দিন স্যারকে। তিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড চিফ কনসালটেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং মহাপরিচালক এইচআরডি ফাউন্ডেশন বাংলাদেশ। উনি ইতোপূর্বে ব্যবজা, ইউরোপীয় ইউনিয়ন এই দুইটাতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, এই দুটি প্রতিষ্ঠানে। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর এবং ইউএসটিসি এই দুটি প্রতিষ্ঠানেই উনি সিইও হিসেবে কাজ করেছেন, এবং ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস স্যার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। স্যার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কাজ করেছেন পিএসপি ফ্যামিলিতে। হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, হেড এইচআরডি অ্যান্ড আরআইআর কাফকোতে উনি কাজ করেছেন, হেড হিসেবে কাজ করেছেন। তো বুঝতেই পারছেন অনেক অভিজ্ঞতা এবং দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, বৈচিত্র্যময় অভিজ্ঞতা। তো আশা করি স্যারের কাছ থেকে আমরা শুনতে পাবো সেই সব বিষয়ে আজকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার মার্চ ফরওয়ার্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে। বলে রাখি, আজকে আমাদের যারা শ্রোতা, এরা সবাই হচ্ছে হয় গ্র্যাজুয়েশন লেভেল স্টুডেন্ট এবং অথবা জব সিকার্স, গ্র্যাজুয়েশন শেষ জব সিকার্স। আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা যে এইচআরডি ডিপার্টমেন্ট বা এইচআরএম ডিপার্টমেন্ট বলি বিভিন্ন প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানের মূল কাজটি কি, যদি আপনি একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই চমৎকার একটা অনুষ্ঠানে। ব্যাপার হলো এইচআরডি বা এইচআরএম যেটাই বলি, এর মূল কাজগুলো এখানে এইচআর বেশ কিছু বিষয় আছে এইচআরডিতে, যেমন এইচআর অপারেশনস আছে। এইচআর অপারেশনস এর মধ্যে আমরা যেটা দেখি যে এইচআর অপারেশনস এর মধ্যে
আপনার টোটাল এখানে রিক্রুটমেন্ট, সিলেকশন, মোটিভেশন, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, কোঅপারেশন, প্রচুর কাজ, এগুলো সবই আছে। আবার অ্যাডমিন এন্ড জেনারেল সার্ভিসেস আছে, সেফটি, হেলথ, এনভায়রনমেন্টের কাজের ব্যাপার আছে, সেখানে কম্পেনসেশন এন্ড বেনিফিটস এর কাজ আছে, তাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সেই কাজ সেটা আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সেকশনও হতে পারে, এক একটা আলাদা ডিপার্টমেন্টও হতে পারে, কিন্তু সবগুলো কিন্তু এইচআরডির মধ্যেই আছে। তারপর ধরুন আপনার এটা লিগ্যাল এনভায়রনমেন্ট ইন বিজনেস, এইচআর কমপ্লিটলি একটা লিগ্যাল এনভায়রনমেন্টে কাজ করে। দেশের ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার ল এটাতে কমপ্লিটলি এটার মানে, এবং বিশেষ করে ইন্সপেকশন ডিপার্টমেন্টের কাজের যে বিষয়গুলো আছে আইনগত, সেগুলো সব এখানে জড়িত আছে। সুতরাং এখানে লিগ্যাল একটা এনভায়রনমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার ল সম্পর্কে তাদেরকে জানতে হয় খুব ভালো। এই মোটামুটি এগুলো, এবং অন্যান্য এছাড়া তো ম্যান পাওয়ার প্ল্যানিং এটা সেটা ইত্যাদি আছে। তো এইচআরডি ডিপার্টমেন্টকে এই কাজগুলো সবই জানতে হয় এবং এই সবই করতে হয়, এবং এই যে কোটা আমি উল্লেখ করলাম, এই কোটা না জানলে একজনকে মানে মোটামুটি তার এইগুলা সম্পর্কে যদি ভালো কনসেপশন ক্লিয়ার না থাকে, তাকে এইচআর ম্যান বলাটা একটু কষ্টকর, কঠিন হবে। তো আমাদের দেশে যেটা হয় যে এই আপনি যে কাজগুলো সম্পর্কে জানতে চেয়েছেন, এখানে এই হলো মূল মোটামুটি আমাদের এইচআর ডিপার্টমেন্টের কাজ। আর এবং প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন ভাবে আবার অনেক কাজ রয়ে গেছে। যেমন এইচআরএম এ যদি আমি যাই, এই যেমন তার রিক্রুটমেন্ট আছে, তার সিলেকশন আছে, তার প্লেসমেন্ট আছে, হ্যাঁ এগুলো আছে, ইন্টারভিউ করার ব্যাপার আছে ইত্যাদি, এগুলো আছে। আবার ধরুন ওয়েলফেয়ার আছে, ওয়েলফেয়ারের ব্যাপার যত কর্মকাণ্ড আছে সেগুলো এখানের মধ্যে রয়ে গেছে। সেফটি, হেলথ, এনভায়রনমেন্টের ব্যাপার আছে, ইলেকট্রিক্যাল সেফটি, মেকানিক্যাল সেফটি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি, প্রসেস সেফটি, থেকে শুরু করে একেবারে আপনার সে ফুড সেফটি, ক্যান্টিন সেফটি, হ্যাঁ যত রকম আছে সেফটি, সায়েন্স ইত্যাদি, সেফটিটা টোটাল এনশিওর করা, সেফটি অফ দ্য ইনস্টিটিউশন, সেফটি অফ দ্য পিপল এট ওয়ার্ক, এন্ড সেফটি অফ দ্য প্রপার্টি, এগুলো সব এনশিওর করতে হয়। পাশাপাশি আসুন আপনার কম্পেনসেশন এন্ড বেনিফিট। কম্পেনসেশন এন্ড বেনিফিট এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কম্পেনসেশন এটা কম্পিটিটিভ রাখতে হবে। কম্পেনসেশনটা দিয়ে মানুষকে, শুধু কম্পেনসেশন দিয়ে তো ইউ ক্যান্ট মেক পিপল হ্যাপি। হ্যাঁ, ইউ শ্যাল হ্যাভ টু ট্রাই টু মেক এভরিডে পেডে। এই এভরিডে পেডে করার জন্য যে মোটিভেশন, এভরিডে পেডে করার জন্য যে মানুষকে এখানে যে এনথুসিজম দরকার আছে, এখানের মধ্যে যে মানুষকে উৎসাহিত করার ব্যাপার আছে, এগুলা কিন্তু এইচআর এর ব্যাপার। এগুলা সবই এইচআর এর কাজ। আবার ধরুন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে তাদেরকে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, কার কি ট্রেনিং এর ব্যাপার আছে, কার কোনটাতে লেকিং আছে, সেটা তার জন্য কি করতে হবে, এইভাবে ট্রেনিং নিড অ্যাসেস করে। কারণ একজন লোক যখন, একটা এমপ্লয়ি যখন আসে, তখন তার একটা মোটামুটি নলেজ এবং এক্সপিরিয়েন্স নিয়ে সে আসে, আমরা ধরে নিচ্ছি। কিন্তু তার যেমন এক্সপেকটেশন এবং নলেজ এক্সপিরিয়েন্স নিয়ে আসে, একইভাবে প্রতিষ্ঠানেরও একটা এক্সপেকটেশন তার কাছে থাকে। এই দুইজনের এক্সপেকটেশনের মাঝখানে যে গ্যাপটা আছে, এটাই হলো আমাদের নিড অ্যাসেসমেন্ট বের করে সেটা তাকে ফুলফিল করতে হয়। তো এভাবে করে আমাদের কি করতে হচ্ছে, এইচআর ডিপার্টমেন্টকে করতে হবে অ্যানুয়াল ট্রেনিং প্ল্যান তৈরি করতে হবে। সেই প্ল্যানের বেসিসে কি করতে হবে, বাজেট করতে হবে। ট্রেনিং বাজেট করে, ট্রেনিং মডিউল তৈরি করে, ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি করে, ট্রেনিং ডিজাইন করে, ট্রেনার সিলেক্ট করে, ট্রেনিংটা পুরা প্রপারলি কন্ডাক্ট করা যেন হয় সেটা করে, এমপ্লয়ীদের কাছ থেকে, পার্টিসিপেন্ট থেকে ফিডব্যাকটা নিয়ে, তারপর গিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটার উপর ধরুন আবার ফার্দার ইমপ্রুভমেন্ট কি করা যায় সেটা দেখা, এবং ট্রেনিং একটা রিপোর্ট করা। হ্যাঁ, তো অ্যানুয়াল ট্রেনিং প্ল্যান করে, এটাও কিন্তু এইচআর ডিপার্টমেন্টের কাজ। লেবার ল এন্ড লিগ্যাল কমপ্লায়েন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। লিগ্যাল কমপ্লায়েন্সের মধ্যে আপনার এমপ্লয়ি ওয়েলফেয়ার থেকে শুরু করে, লিগ্যাল কমপ্লায়েন্সে ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার থেকে শুরু করে, সেখানের মধ্যে শপস এন্ড এস্টাবলিশমেন্টের, ফ্যাক্টরিজের যে কমপ্লায়েন্স আছে, টোটাল কমপ্লায়েন্সটা এনশিওর করতে হয়। তো এখন এটা তো 100% আমাদের দেশে হয় না, কথা সত্য, কিন্তু যেটুকু করা যায় ম্যাক্সিমাম করাটা কিন্তু নো ব্লেম গেম নো পাস অন। আমাদের দেশে যেটা হয় যে আমি তো ওরে বলছিলাম, কিংবা আমি তো পারতেছি না, ওই কারণে এই ব্লেম গেম পাস অন করাটা কিন্তু এইচআর এর কাজ নয়। এইচআর এর কাজটা হলো ইউ শ্যাল হ্যাভ টু মেক দ্য থিং হ্যাপেন। কাজটা করতে হবে, কিভাবে করব দ্যাট ইজ ইয়োর বিজনেস,
ইউর বেবি, ইউ উইল হ্যান্ডেল। সুতরাং এখানের মধ্যে কোনো সুযোগ নাই যে এইচআর কে কোনোভাবে স্লিপ করে বা কোনোভাবে পাশ কাটিয়ে চলে যাওয়া। সুতরাং এই লিগ্যাল ব্যাপারগুলো খুবই খুবই খুবই, এবং এটার জন্য মোটিভেট নট অনলি আমাদের দেশে যেমন ধরুন কেরিয়ারের ব্যাপারে মা বাবারা ধরে বসেন আমার ছেলে ডাক্তার হবে, এখন ছেলে বা আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে অঙ্কে পায় 0.5, মা বলে যে ইঞ্জিনিয়ার বানাতে হবে। মেয়ে লিখে কবিতা, সে ভালোবাসে লিটারেচার, বলে যে না তাকে ওই ডাক্তারি পড়তে হবে। এই যে চাপ থাকে, হ্যাঁ, এরকম অনেকগুলো সমস্যা ধরুন এই ক্যারিয়ারে যেমন থাকে, এই লিগ্যাল কমপ্লায়েন্সে যখন আপনি করতে যাবেন, আমাদের সে এমপ্লয়াররা, আইন তো সবাই জানে, আর আমাদের এইচআর এর লোকজনও তারা তো লয়ার না বা আইন জেনে আসে না, এখানে কাজ করতে করতে হ্যাঁ ইন কোর্স অফ ওয়ার্ক তারা সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়। সুতরাং এমপ্লয়ারকে সেটা বোঝানো, ম্যানেজমেন্টকে সেটা বোঝানো, মোটিভেট করা। আপনি 100% না হবে, স্বাভাবিক হবে না, আপনি 5% করেন, 10% করেন, 11 করেন, 12 করেন, প্রসিড গ্রাজুয়ালি আপনি যেটুকু করতে পারবেন সেটুকুই আপনার অ্যাচিভমেন্ট, এবং সেটুকুই আপনার সাকসেস, এবং সেটাই আপনার আনন্দ, এটাই আপনার ক্যারিয়ারে আপনার জীবনের প্রাপ্তি। সুতরাং এখানে এই লিগ্যাল ব্যাপারগুলো কিন্তু এনশিওর করতে হয়। তো এজন্য এই টোটাল ফাংশনগুলো, এই অমনি নর্মাল ফাংশন যেগুলো আপনার মনে করুন সে ওই পলিসি ম্যাটার্স, পলিসি এইচআর কে তৈরি করতে হয়, হ্যাঁ, পলিসি ফর্মুলেশন, পলিসি ওরিয়েন্টেশন, যাদের জন্য পলিসি করলাম সেটা ওরিয়েন্ট করা, তাদেরকে জানানো, তাদের থেকে ফিডব্যাক নিয়ে আবার সেটা ফাইনাল করে পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আবার সেখানের মধ্যে কেউ মানছে না, কেউ এধার মাথার উপর লেখা আছে নো স্মোকিং, দেখা যাচ্ছে নিচে বসে বসে বিড়ি খায়, হ্যাঁ। সো এই যে ব্যাপারগুলো, এখানে পলিসি অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এই পলিসি ফর্মুলেশন, পলিসি অ্যাডমিনিস্ট্রেশন, ওরিয়েন্টেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি অ্যাডমিনিস্ট্রেশন, এগুলা সবই কিন্তু এইচআর এর কাজ। আবার যদি আমি ইন এ নাটশেল বলি যে গেট দ্য পিপল, এইচআর এসেনশিয়ালসে গেলে যেটা আসবে যে গেট দ্য পিপল, ডেভেলপ দ্য পিপল, গেট দ্য পিপল, ডেভেলপ দ্য পিপল, ওয়ার্ক উইথ দ্য পিপল এন্ড রিটেইন দ্য পিপল। হ্যাঁ, মানুষকে আপনি পেতে হবে, বেস্ট এমপ্লয়ি এট দ্য ফার্স্ট ইনস্টেন্স, আপনি বেস্ট এমপ্লয়ি আপনাকে পেতে হবে, হ্যাঁ, এবং রাইট ম্যান, রাইট টাইম, রাইট জবে আপনাকে নিতে হবে, না হলে কিন্তু সাফারিং আছে, অনেক মূল্য দিতে হয়। সুতরাং এই যে গেট দ্য পিপল, তারপর তাকে ডেভেলপ করা আপ টু ইয়ার এক্সপেক্টেড লেভেল, তাকে গ্রাজুয়ালি ডেভেলপ করতে হবে। এখন আপনি শুধু প্রতিষ্ঠানের লেভেল দেখলে হবে না, সেই ব্যক্তিরও কিন্তু এক্সপেকটেশন আছে। হোয়াট ইজ এইচআর? এইচআর গট 3 goals. এইচআর গট 3 goals. নাম্বার 1, ইনস্টিটিউশনাল গোল, প্রতিষ্ঠান আমাকে হায়ার করেছে, প্রতিষ্ঠান আপনাকে হায়ার করেছে কেন? একটা গোল আছে বলেই তো। নাম্বার 2, ইন্ডিভিজুয়াল গোল, আমি কেন আপনার প্রতিষ্ঠানে জয়েন করব, আমি কেন এই কাজে যাব, আমার একটা গোল আছে, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা অবজেক্টিভ আছে। আর আরেকটা হলো গোল অফ দ্য কমিউনিটি, এই যে কমিউনিটিটা আছে, আমরা যে সমাজের মধ্যে আছি, no one of us is living in an isolated island. আমরা তো ওরকম কোথাও জঙ্গলে কিংবা ইয়েতে থাকি না, আমরা সমাজবদ্ধ জীব, সমাজে থাকি, প্রতিষ্ঠান সমাজেই আছে। সুতরাং কমিউনিটির একটা গোল আছে, এখানে ধরুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হলে আপনি লক্ষ্য করবেন আশেপাশে ফটোস্টেটের দোকান হয়, ফ্লেক্স ফোনের দোকান হয়, আপনার চটপটির দোকান হয়, এই ছোটখাটো রেস্টুরেন্ট হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরা কিন্তু হওয়ার কারণটা হচ্ছে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এগুলো কমিউনিটির গোল, এবং কমিউনিটির এক্সপেকটেশন আছে। কমিউনিটি যেহেতু আমরা সমাজের মধ্যে থাকি, সমাজকে নিয়ে আমাদের চলতে হয়, সুতরাং গোল অফ দ্য কমিউনিটি, এই তিনের সমন্বয় করে to achieve all these goals up to the optimum possible level out of minimum cost and effort, that is human resource management, that is the core functions of the HR. এই যা বললাম ইন এ নাটশেল, আপনি ধরে নিতে পারেন এগুলো এইচআর এর ফাংশন। তার মানে হচ্ছে ওভারঅল স্যার ওয়ার্কেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করাই হচ্ছে এইচআর এর মূল কাজ। একদম, এমপ্লয়ি টু এমপ্লয়ার, সবাইকে নিয়ে এমপ্লয়ার, এবং যেখানে মানুষ স্বতঃপ্রণোদিত ভাবে এনথুসিয়াস্টিক্যালি কাজ করবে, তাকে কাজের জন্য বলতে হবে না, ওয়ার্নিং দিতে হবে না, কাজের জন্য সকস করতে হবে না, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, উৎসাহিত হয়ে কাজ করবে। কিন্তু স্যার আমাদের দেশে আপনি যেই কথাগুলো বললেন, আমাদের এইচআরডি ফাংশন, বা আপনি অনেক ওয়াইডলি এরিয়াটা কভার করেছেন, এখন আমাদের দেশে বাস্তবতায় আমাদের এখানে
বিফোর 90 পুরোপুরি আসলে গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরই এমপ্লয়মেন্টের মূলত ছিল, কিন্তু আফটার 90 আমাদের এখানে প্রাইভেটাইজেশনের উদ্ভবের পরে, বিশেষ করে গত 20-30 বছরে প্রাইভেটাইজেশনের বিশাল একটা ডেভেলপমেন্ট হয়েছে, এক্সপানশন হয়েছে। সেক্ষেত্রে আমি যদি পার্সোনালি আপনার থেকে জানতে চাই, সেটা হলো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানতে চাই, আমাদের প্রাইভেট সেক্টরে এইচআরডি ডেভেলপমেন্টের অ্যাচিভমেন্টটা কি, বা এটা কতটুকু পেশাগতভাবে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে বলে আপনার মনে হয়েছে? এখানে দেখুন, এই যে আপনার প্রাইভেটাইজেশন হওয়ার পরে আমরা যেটা দেখেছি, আমাদের যেমন হোসেন মাহমুদ এরশাদ সাহেবের আমলে বোধহয় 472 or সামথিং লাইক দ্যাট এইগুলা ন্যাশনালাইজ হয়ে গেছে। এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আলটিমেটলি খুব কম সংখ্যক প্রতিষ্ঠানই চলেছে। হয় কোনোটা লিক নইলে সিক, ঠিক প্রতিষ্ঠান খুবই কম। এই একটা। আর দুই, এই প্রতিষ্ঠানগুলোর পরবর্তী কনসিকুয়েন্স কিন্তু আমাদের দেশের জনশক্তি যারা আছে, যারা উৎপাদনের চালিকা শক্তি, তাদের হতাশ করেছে। তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, গ্র্যাচুইটির টাকা, এটা ওটা, এগুলার কোনো রকম কোনো ঠিক ঠিকানা নাই, পায় না। এই যেমন ধরুন মকবুলুর রহমান জুট মিল ফর এক্সাম্পল, কিছু পায় নাই, এবং এটা থেকে আলটিমেটলি এই শ্রমিক শ্রেণী কিন্তু মারাত্মক রকমের ডিপ্রাইভ হয়ে গেছে। আর আমাদের দেশে এরপরে প্রাইভেটাইজেশন হওয়ার পরে এগুলো কিন্তু, এই প্রতিষ্ঠানগুলো তারা নিয়ে কিন্তু, যারা নিয়েছেন এন্টারপ্রেনার্স, তারা নিয়ে কিন্তু চালান নাই। কিন্তু হ্যাঁ, দেশে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেক্টরে গড়ে উঠেছে, কিন্তু প্রাইভেট সেক্টর গড়ে উঠলেও এইচআর কাজ করার মতো ক্ষেত্র এবং নেত্র, অ্যাটিটিউড, এটা কিন্তু সেই সাথে সেই পরিমাণ গড়ে ওঠে। হ্যাঁ, আমরা বলবো আমাদের যেমন ধরুন শিল্পাঞ্চল বাদেও আমি যেমন ইপিজেড গুলোতে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানের মধ্যে বায়ার্স কমপ্লায়েন্স আছে, ইত্যাদি আছে, কতগুলো বাইন্ডিং আছে, যেটা না হলে প্রচন্ড রকমের ভাবে প্রতিষ্ঠান কিংবা বাণিজ্য সাফার করবে, যার জন্য তারা এখানে সেগুলো খুব ইনটু টু অলমোস্ট সেগুলা ফলো করা হয়। কিন্তু ইন আদার সেক্টরস সেটা এভাবে হয় না। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করার বিষয়, সেটা হলো দেখুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের কলেজেস, আমাদের ইউনিভার্সিটিজ, এগুলো থেকেই তো ছেলেমেয়েরা বেরিয়ে তারা এইচআরে বা বিভিন্ন প্রফেশনে যাচ্ছে। এখন এইখানের মধ্যে দেখুন, এই যে আমাদের সেফটি হেলথ এনভায়রনমেন্ট, আপনি বাংলাদেশের একটা কলেজেও পাবেন না যে এখানে সেফটি হেলথ এনভায়রনমেন্ট পড়ানো হয়। আপনি কোনো ইউনিভার্সিটিতেও ইট ইজ রেয়ারলি পাবেন। ইউনিভার্সিটিগুলোতে রেয়ার, আমার মনে হয় 1-2টা ইউনিভার্সিটিতে আছে, এবং পাবেন কোনটা, একটা চ্যাপ্টার হিসেবে আছে। তো সেফটি তো চ্যাপ্টারের বিষয় নয়, সেফটি হেলথ এনভায়রনমেন্ট চ্যাপ্টারের বিষয় নয়, এটা প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রশ্ন, যারা কাজ করছে পিপল এট ওয়ার্ক, তাদের জীবনের প্রশ্ন, এবং যারা ইনভেস্ট করেছেন, এমপ্লয়ার্স যারা ইনভেস্ট করেছেন, তাদের সম্পদের সম্পূর্ণ সবকিছু, তাদের অস্তিত্বের প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে এই সাবজেক্টটা নাই, পড়ায় না। এবং আরো কি জিজ্ঞেস করলে যেটা বলা হয়, আমাকেও বলা হয়েছে কি দেবো বলেন, আমরা তো ট্রেনার পাই না, বা এটা পড়ানোর জন্য শিক্ষক নাই। আচ্ছা বলুন, শিক্ষক নাই তাই এটা পড়ানো হয় না। অথচ এটা ছাড়া তো একটা শিল্প প্রতিষ্ঠানের অস্তিত্ব চিন্তা করা যায় না। সবখানে আপনি পাবেন হোস পাইপ, এই আপনার ছবির ফায়ার এক্সটিংগুইশার চালাতে যান, ওই আপনার একটা ডেট চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা দেখেছি। বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের দেশে, গার্মেন্টস সেক্টরে বিশেষ করে আমরা দেখেছি, পরিণতি আমরা দেখেছি। তো এটা একটা বড় রকমের সমস্যা এইখানের মধ্যে আছে। তো আবার ধরুন আপনার কম্পেনসেশন বেনিফিট, এই নিয়েও কিন্তু ডিটেল কোনো রকম কোনো লেখাপড়া আমাদের দেশে ভেরি রিসেন্ট, আর এইচআর এর মতো ভেরি রিসেন্ট। আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো এইচআর এর মধ্যে আপনার অনার্স মাস্টার্স এগুলো চালু করেছে কদিন হয়েছে। আর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং ইজ এ নেগলেক্টেড এরিয়া, ভেরি নেগলেক্টেড এরিয়া, অলমোস্ট মোস্ট নেগলেক্টেড এরিয়া বলবো। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেটা গুরুত্ব দেয়, কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলো ট্রেনিং এর গুরুত্ব এখন পর্যন্ত আদৌ কতটুকু দিয়েছে সেটা দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, খুবই কম। ট্রেনিং সেকশনে পাওয়া যায় না, ট্রেনিং অফিসারও পাওয়া যায় না, ট্রেনিং ডিপার্টমেন্টে পাওয়া যায় না, ট্রেনিং অস্তিত্ব মেলে না, এবং তারা ট্রেনিং কে ইনভেস্টমেন্ট না মনে করে প্রেস্টিজ হিসাবেও চিন্তা করে। এই একটা বড় রকমের সমস্যা, কারণ best investment is the investment in people. Investment in people is the best investment. কিন্তু সেখানেই কিন্তু
মোস্ট নেগলেক্টেড, এই একটা ব্যাপার আছে। তো আর আরেকটা ব্যাপার হলো যেটা, যে লিগ্যাল সাপোর্ট। আমি আগেই বলেছি যে এইচআর কাজ করে একটা লিগ্যাল এজেন্টে। আপনি যদি লিগ্যাল সাপোর্টটা যে ঠিক মতো না পান, এবং সেখানে যদি লিগ্যাল কমপ্লায়েন্স এর ব্যাপারে গভর্নমেন্ট মেশিনারিজ যারা আছেন তারা যদি যথেষ্ট পরিমাণে মানে আন্তরিক না হন, তাহলে কিন্তু, তো এখানে দেখুন ওদিকেও সমস্যা আছে, এমপ্লয়ারের দিক থেকেও সমস্যা আছে। আর আমাদের এইচআর প্রফেশনাল তৈরি করার জন্য যে নলেজটা দরকার, বেসিক নলেজ যেটুকু দরকার, সেটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে না। ইউনিভার্সিটি থেকে এইচআরএম এ অনার্স মাস্টার সেফটি হেলথ এনভায়রনমেন্ট জানে না, স্যার একটু যদি বলি, কনসেপশন নাই আমাদের দেশে যে আপনি স্যার বললেন এই যে এইচআর এর এমনিতে রিসেন্টলি আমাদের এখানে এইচআর এমনি আলাদা করে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কোর্স হয়ে আছে, খুব বেশি দেরি হয়নি, হয়তো 15 বা 20 ইয়ার্স এরকম হতে পারে। স্যার এই যে যারা এইচআর গ্রাজুয়েট হন তাদের কর্মক্ষেত্র অনেক বেশি সীমিত, বা আপনি যেটা বললেন আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা নাই, বা এইচআর কে এখনো যে প্রফেশনালি চালাতে হবে, এবং আপনি বলছেন মানুষের পিছনে যে বিনিয়োগ করা, এই সংস্কৃতি তো আমাদের এখানে এখনো অত ভালোভাবে গড়ে ওঠেনি। এটাই কি মূল কারণ? আমাদের এইচআর গ্র্যাজুয়েটসদের দেখা যায় ওরা গ্র্যাজুয়েশন শেষ করার পর একটু দিকভ্রান্ত থাকেন, বা অনেকেই বুঝতে পারেন না কি করবেন, এবং আমরা দেখেছি অনেকেই 5-10 বছর এইচআর এ কাজ করার পরেই ওরা অন্য সেক্টরে মুভ করার চেষ্টা করে। এটার মূল কারণটা কি? এটার মূল কারণটা হলো, দেখুন এইচআরটা বেসিক্যালি কিন্তু শুধু বাংলাদেশ বলে কথা নয়, আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আপনি দেখবেন এইচআর দ্যাট ইজ হাই রিস্ক। এইচআর কিন্তু প্রচন্ড রিস্ক। এইচআর এর জব, এটাতে রিস্ক থাকে প্রচুর, এইটাতে স্ট্রেস থাকে প্রচুর, এইটাতে আপনার মানে এই প্রফেশনটাতে ইট ইজ এ হার্ড ওয়ার্কিং জব, কঠিন কাজ। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে স্কিল, এইচআর স্কিলের দিক থেকে, নলেজের দিক থেকে তো বললাম, ওদিক থেকে তারা দে আর লেগিং বিহাইন্ড। স্কিলের দিক থেকেও আওয়ার এইচআর প্রফেশনালস আর লেগিং ফার বিহাইন্ড। আর বড় একটা সমস্যা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সিকিউটিভরা লেখাপড়া করেন না। ভেরি সরি টু সে, আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি, আমি বিভিন্ন ট্রেনিং এর সাথে আছি তো 40 বছর, হ্যাঁ, তো আমার ট্রেনিং ইনস্টিটিউট চালাতে গিয়ে আমি দেখেছি, আমি কিন্তু ট্রেনার আর একাডেমিশিয়ান তো এক না। বই পড়ে তো সাঁতার শেখা যাবে না, ওই নিয়ে ট্রেনার্স, এবং ট্রেনার কিন্তু পাওয়া যায় না। কারণ হচ্ছে কি, থিওরি উনারা প্র্যাকটিক্যালি কাজ করেছেন ঠিক আছে, কিন্তু থিওরি জানেন না। আর আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল এক্সিকিউটিভ, আমাদের দেশেই লেখাপড়ার কালচারটা, ইউনিভার্সিটিতে আমার মনে হয় এই দেশে যদি চাকুরির জন্য পড়াশোনার যদি দরকার না হতো, তাহলে অধিকাংশই মূর্খ থেকে যেত, কারণ লেখাপড়াই করতো না। শিক্ষিত লোকজন লেখাপড়া করে না। আমি বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে দেখেছি, আমি কনসালটেন্সি করেছি প্রচুর, অনেক কনসালটেন্সি করেছি, অনেক ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি কাজ করেছি। এখানে আমি দেখেছি কারো হাতে, নাইদার এমপ্লয়ার নর দ্য টপ এক্সিকিউটিভ থেকে শুরু করে ডাউন দ্য লাইন, কারো হাতে একটা জার্নাল দেখি না, একটা ম্যাগাজিন দেখি না। গিয়ে তাদের ওয়েটিং রুমে বসে থাকলে আপনি দেখবেন দৈনিক পত্রিকাটা থাকলে থাকছে, কিংবা নাই, কিংবা অনেকখানে ময়লাও হয়ে পড়ে থাকে, ধুল ঝাড়ে। সেখানে একটা জার্নাল থাকে না যে আপনি আধা ঘন্টা ওয়েট করছেন, আপনি একটা বই পড়বেন, একটা জার্নাল পড়বেন, কিছু নাই। লেখাপড়ার কালচারে নাই। তো ইফ উই ফেল টু build লার্নিং অর্গানাইজেশন গড়তে যদি আমরা ব্যর্থ হই, একটা প্রতিষ্ঠানের সামনে দিয়ে ঢোকে পেছন দিয়ে বেরিয়ে গেলাম, শুধু দেখলাম হেঁটেই গেলাম, ডানে বামে তাকিয়ে যদি আমি কিছু শিখতে না পাই, দ্যাট ইজ নট এন লার্নিং অর্গানাইজেশন। এবং এটা যদি আমরা না করতে পারি, ওই পরিবেশে আপনি পরিবেশ সৃষ্টি না করলে কি করে প্রফেশনাল সৃষ্টি করবে? এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। সবার কিন্তু হচ্ছে আমরা টাকা পয়সা রোজগারের জন্য, একটা সোশ্যাল স্ট্যাটাস, এইসব কারণে চাকরি করছি, কিন্তু আমাদের যে জীবনের যে মূল্যবোধের যে ব্যাপারটা রয়ে গেছে, আমাদের মানব জন্মের অল উই আর রানিং আফটার সাকসেস, কিন্তু মিনিং অফ লাইফ বলে যে একটা বিষয় আছে, এটা আমরা কিন্তু আদৌ আমলে আনি না, রাখি না, জানি না অনেকে। হ্যাঁ, সো হোয়াট মেক্স আওয়ার লাইফ মিনিংফুল, এটা আমাদের বুঝতে হবে, এবং
কাজ করতে গিয়ে এই যে বাধার সম্মুখীন বা ইত্যাদি আমরা হচ্ছি, এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের এই ছেলেমেয়েরা যারা কাজ করতে যাচ্ছে, মানে কোনো তারা জাস্ট মাস্টার্স বা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে মনে করে যে সব জেনে গেছি, আর তো আমার জানার দরকার নাই, আমার তো হয়ে গেছে, আমি তো একজন ট্রেনার হয়ে গেলাম, আমি তো একজন এইচআর ম্যানেজার হয়ে গেলাম, না আই উইল ম্যানেজ। আসলে তো তা না। সমস্যা হচ্ছে ওখানে পাঠাভ্যাস নাই এবং প্রফেশনের প্রতি যে কমিটমেন্ট, লয়্যালটি, এটা দুর্ভাগ্যজনক আমাদের দেশে। শুধুমাত্র এমপ্লয়ারদের দোষারোপ করে লাভ নাই, আমাদের নিজেদেরও বোঝার দোষ আছে। আর সর্বোপরি যারা ইউনিভার্সিটি থেকে তৈরি করে পাঠাচ্ছেন ওনাদেরও আরেকটু সচেতন হতে হবে। স্যার, এই বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা, যেহেতু 4 decades এর এক্সপেরিয়েন্স, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। এখন স্যার সরাসরি আমাদের যে বন্ধুরা আজকের প্রোগ্রাম শুনছেন তাদের রেসপেক্ট থেকে আমি দু একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে, আমি স্যার 2016 সালে কেরিয়ার ফেস্ট একটা প্রোগ্রামে গিয়েছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওখানে আমাদের মরহুম ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সাহেব ছিলেন চিফ গেস্ট। উনি একটা কথা বলেছিলেন, আমরা যে সিভি গুলো পড়ি, আমরা আমাদের বাছাই করতে গিয়ে আমরা সিভি গুলো দেখলেই দেখা মাত্র আমরা ওদেরকে ফেলে দিতে পারি। উনি বুঝিয়েছিলেন সিভির নিচে যে একটা স্বাক্ষর করতে হয়, সেখানে যে একটা ডেট উল্লেখ করতে হয়, এটাই দেখা যায় 50% স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট এটা করে না। এরপর অবজেক্টিভস, উনি অবজেক্টিভসের ব্যাপারে বলেছিলেন, হয়তো এই অবজেক্টিভসটা 15 জেনারেশন পরে, অর্থাৎ 15 টাইমস এটা ফটোকপিড। এরকম হওয়ার পর অবজেক্টিভ, সে হয়তো ব্যাংকে চাকরি করছে কিন্তু সে বলছে যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে চাই, অবজেক্টিভে লিখে দিয়েছে। অথবা সে চাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার জন্য, সে অ্যাপ্লিকেশন লিখেছে আমি একটা এনজিওতে কাজ করতে চাই, অথবা আমি ব্যাংকে কাজ করতে চাই। অথবা উনি খুব মজারভাবে এটা উপস্থাপন করেছিলেন। স্যার, আমাদের যে কেরিয়ার চুজিং বা কেরিয়ার প্ল্যানিং অথবা কেরিয়ারের জন্য অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা থাকে তাদের করণীয়গুলো কি, তাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত? তাদের প্রস্তুতিগত মূল ব্যাপারটা হলো, প্রথম যেটা, যে তারা যেটা শিখছে, তারা তো মনে করুন তাদের ইন্টারেস্ট কোন দিকে সেটা তাদের নিজেকেই ডিসাইড করতে হবে। তার নিজের কোনটা ভালো লাগে, কি পড়তে ভালো লাগে, কোনটা ভালো লাগে, সেটা সে নিজে ডিসাইড করতে হবে। 1, 2, তাকে নিজেকে উৎসাহী হয়ে নিজে থেকে তার প্রফেশন, তার কেরিয়ারের জন্য তাকে, সে যদি মনে করে ঠিক আছে আমি এইচআরই প্রফেশন কেরিয়ারটা গড়বো, কিংবা এইচআর আমার পড়তে ভালো লাগে, এটা সম্পর্কে তাকে কিন্তু শুধুমাত্র বইয়ের মধ্যে ওইভাবে না আটকে থেকে কিংবা ক্লাসরুমে আটকে না থেকে তাকে নিজের উদ্যোগে কিছু শিখতে হবে, জানতে হবে। বিভিন্ন ট্রেনিং হয়, বিভিন্ন প্রকার ট্রেনিং। এই যেমন ধরুন, আমি আপনাকে বলি, খোলা মাঠের মধ্যে দেখা যায় অনেক সময় একটা লোক ডুগডুগি হাতে নিয়ে বানর নিয়ে বসে আছে, বাজাচ্ছে, বেশ 20, 40, 40, 50, 100, 150 লোক জড়ো হয়ে গেছে, এবং তারপর দেখা যায় সে হয় মন্তাজ মিয়ার তাবিজ নইলে মলম কিছু একটা বিক্রি করে দিচ্ছে। এর কাছ থেকেও শেখার আছে। ওই যে কথাটা সুনির্মল বসু, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, প্রথম কথা হলো তাকে সবার ছাত্র হতে হবে, পড়াশোনার একটা অভ্যাস থাকতে হবে। এখানে মা বাবার ভূমিকা আছে। ঘরের মধ্যে লার্নিং এনভায়রনমেন্ট মা বাবাকে করতে হবে। ঘরে দামি সোফা, দামি আপনার বিভিন্ন রকম ইউটেন্সিলস ইত্যাদি ইত্যাদি সবই জায়গা হচ্ছে, কেন আলমিরাতে রাখার জন্য তার একটা ছেলে মেয়ে তাদের রাখার জন্য বুকশেলফ থাকতে পারে না? নিজেরা একটা ছোট সামর্থ্য থাকলে আলমিরা কিংবা একটা লাইব্রেরি রুম করতে পারেন না? ঘরে একটা শিক্ষার আবহাওয়া, শিক্ষার পরিবেশ গড়ে তোলা যায় না? এবং একটা লার্নিং এনভায়রনমেন্ট থাকলে অটোমেটিক্যালি দেখবেন আপনি সে তার পথ খুঁজে নেবে। এবং যে ঘরের মধ্যে শিক্ষার, আমি আপনাকে বলি, ওই যে ডরিস লেসিং যিনি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের সময় যিনি সাহিত্যে নোবেল পেলেন, নোবেল লরিয়েট ডরিস লেসিং, তার নোবেল বক্তৃতায় বলেছিলেন যে আমার বাড়ি রোডেশিয়া, যেটাকে এখন জিম্বাবুয়ে বলা হচ্ছে, এবং আমি একটা অত্যন্ত হতদরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছি, এবং সেখানে জন্মগ্রহণ করে আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, এবং আমরা অত্যন্ত হতদরিদ্র বিধে আমার লেখাপড়া কন্টিনিউ করতে পারি নাই।
আমাদের কাছে, আমরা খুব গরিব ছিলাম, আমাদের 2 কামরার ঘর ছিল, 3 কামরার ঘর ছিল, মাটির ঘর, কিন্তু আমাদের ঘর ছিল বইয়ে ঠাসা। কিরকম? আমাদের মা কিভাবে যেন মানে খরচ থেকে টাকা বাঁচিয়ে আমাদের জন্য প্রত্যেক মাসেই বই কিনে আনতেন। এবং আমার কাছে সবচেয়ে আনন্দের ছিল যখন আমি দেখতাম যে মাস শেষে আমার ওই ডাকঘর করা পিয়ন হলুদ মলাটে মোড়ানো বইয়ের পার্সেলটা নিয়ে এসছে। খেয়াল করুন ব্যাপারটা। হ্যাঁ, তার আগের বছর লিটারেচারে আপনার পেয়েছিলেন, ওই নোবেল লরিয়েট ছিলেন অরহান পামু। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমার মেধা আকাশ থেকে নেমে আসেন। আমার বাবা প্রচুর বই পড়তেন, আমাদের ঘরে পার্সোনাল লাইব্রেরি মেনটেন হতো, আমার বাবা আমাদের লেখাপড়া উৎসাহিত করতেন, প্রচুর বই পড়তেন। এই যে পড়ার অভ্যাসটা, এটা যদি ঘর থেকে মা বাবারা গড়ে না দিতে পারেন, গার্জেনরা করে দিতে না পারেন, বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে যদি শিক্ষকরা না করে দিতে পারেন, হঠাৎ করে এখানে প্রফেশনে এসে তারা কিন্তু এই জিনিসটা গড়ে তুলতে পারবে না। এবং এটার জন্য একটাই সবচেয়ে বেশি দরকার, যেটা তাকে লেখাপড়ার ব্যাপারে অনুরাগী হতে হবে, এবং তার প্রফেশনের প্রতি কমিটেড হতে হবে। এবং যারা লিডার, ভালো লিডার আন্ডারে পড়তে হবে। যেমন ধরুন তার যে ম্যানেজার থাকবেন, তার কাজের জায়গায় যিনি তার বস থাকবেন বা তার সিনিয়র কলিগ থাকবেন, তারা তাকে গাইড করার মতো উপযুক্ত হতে হবে। এবং সেরকম যদি হয় তাহলে তৈরি হয়ে যাবে, নইলে খুব কঠিন ব্যাপার। কারণ মানুষকে জবে ঢোকার আগে ইলেকট্রিক্যাল স্কিল সব চলে, কিন্তু হিউম্যান স্কিল, এখানে আপনি কাজ করছেন, আমি কাজ করছি মানুষকে নিয়ে। 10টা মানুষ পৃথিবীতে, লক্ষ মানুষের মধ্যে 2টা মানুষের থাম্ব ইমপ্রেশন একরকম হয় না। চিন্তা করুন, প্রত্যেক ইন্ডিভিজুয়ালিটি। তো এখানে মানুষকে নিয়ে কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষ আলাদা ইন্ডিভিজুয়াল, হিউম্যান স্কিল, ম্যান টু ম্যান, সাইকোলজি, পার্সোনালিটি, ব্যাকগ্রাউন্ড, গ্রুমিং, ম্যান টু ম্যান ভেরি ভেরি। এই হিউম্যান স্কিলটা এখানের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। এই স্কিল ডেভেলপমেন্টের জন্য ওয়াইড সোশ্যালাইজেশন, ভালো লার্নিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, এগুলা থাকতে হবে। এগুলা যদি না থাকে খুব ডিফিকাল্ট হঠাৎ করে তৈরি হওয়াটা। স্যার আপনি অ্যাটিটিউডের কথা বলছিলেন, মানে একটা তো হচ্ছে স্যার জবে ঢোকার পর আমাদের যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস, যারা মোটামুটি নিজেরা সিদ্ধান্ত নেয়, যেহেতু গ্র্যাজুয়েশন করে ফেলেছে, আমাদের তো একটা জেনারেশন হচ্ছে যে মা বাবা হয়তো ওভাবে এডুকেটেড না, তারা যখন আমাদের কষ্ট করে আমাদেরকে পড়িয়ে আমাদেরকে ছেড়ে দেন, আমরা গ্র্যাজুয়েশন শেষ করি, ফ্যামিলিতেও দেখা যায় অধিকাংশ ফ্যামিলিতে গাইড করার মতো খুব বেশি লোকজন থাকে না। মানে আমরা যারা বিশেষ করে গ্রামীণ এরিয়া থেকে যারা উঠে আসেন, তখন তাদেরকে ডিসিশন মেক করতে হয়। আবার যেখানে জবে ঢুকবে, আপনি স্যার শুরুর কথায় একটা বলেছিলেন এক্সপেরিয়েন্সের কথা, আমাদের এখানে বলা হয়, আমাদের প্রায়শই একটা কথা থাকে যে সব চাকরির, মানে অলমোস্ট অনেক চাকরি, গভর্নমেন্ট চাকরি ছাড়া প্রাইভেট সেক্টরে বলা থাকে, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স থাকার বিষয়টা থাকে। এখন যে কাজ করে নাই সে এক্সপেরিয়েন্সটা কিভাবে দেখাবে, ওই জায়গাটা কি আপনি কিছু বলবেন? এক্সপেরিয়েন্সটা কিভাবে করা যায় একটা ফর্মাল অর্গানাইজেশনে ঢোকার আগে? এখানে যারা ফ্রেশার্স আর কি, তাদের ব্যাপারে এখানে ব্যাপার হচ্ছে, চাকুরি ক্ষেত্রে নিঃসন্দেহে চাকুরির একেবারে অভিজ্ঞতা টোটালি না থাকলেও তো কাজ করছে, কাজ পাচ্ছে। এখানে সিভি রাইটিং যেটা, তাকে যেটা করতে হবে, তার বায়োডেটাটা, সিভি যেটা সে রেডি করবে, সেটাকে একটু তাকে টেকফুল হতে হবে। সিভি রাইটিং এ কিছু বিষয় তাকে দিয়ে দিতে হবে। যেমন ধরুন সে ক্লাস ক্যাপ্টেন ছিল, সে ক্লাস 5 বা 8 স্কলারশিপ পেয়েছে, সে স্কাউটিং এ ছিল, হ্যাঁ, এই জাতীয় ব্যাপার স্যাপার গুলো, বা সেই সাথে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু যদি থাকে, সে যদি রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে জড়িত থাকে, এরকম ব্যাপারগুলোকে একটু ফোকাস করে সিভিটাকে একটু অন্যদের চাইতে একটু ব্যতিক্রম করে তৈরি করতে হবে। সিভিটাকে সেইভাবে তৈরি করতে হবে। আর এই জিনিসটা থাকলে সিভিটা অটোমেটিক্যালি একটু দৃষ্টি আকর্ষণ করে, হ্যাঁ, এটা আকর্ষণ করে। আর যেটা হলো যে মেন্টর লাগেই, তাকে গ্রাম থেকে আসলেও তাকে দেখতে হবে, তাকে নিজস্ব মেধা যেটুকু আছে চিন্তা চেতনা দিয়ে একটু লেগে যেতে হবে পেছনে। ওস্তাদ আলাউদ্দিন খান সরুদ শিখবেন বলে তার ওস্তাদের বাসায় গিয়ে 8 বছর ঘরের চাকরের কাজ করেছেন, তখন তিনি শিশু। তো ব্যাপারটা হচ্ছে যেটা, মেন্টর লাগবে, মেন্টর তাকে খুঁজে নিতে হবে, তার নির্দিষ্ট এলাকায় কোনটাতে সে আগ্রহী সেইভাবে সেটা খুঁজে নিতে হবে। এবং এই যে ব্যাপারটা বললাম
যে নিজেকে এইসব সিভি রাইটিং এইসব ব্যাপারে তাকে একটু যাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে, যারা আছেন একটু খোঁজ খবর নিয়ে সেইভাবে তাদের একটু ওইভাবে নিয়ে, বা অন্যান্য বন্ধু বান্ধব অন্যান্যরা কিভাবে করছে তাদেরটা দেখে তাদের সাথে একটু আলোচনা করে ওভাবে একটু তৈরি করতে হবে। যেন তেন ভাবে একটা এক দিস্তার কাগজ নিয়ে লিখে দিলাম আর চলে গেল, ওটা তো ফেলেই দেবে, ওটা তো ফেলেই দেবে। এখানে সাইজের ব্যাপার আছে, কি সাইজের পেপারটা দেবে, কি ফন্টের প্রিন্টটা হবে, কালারের ব্যাপার আছে। এখানে মাল্টি কালার করে এটাকে কালারফুল করে মনে করে সুন্দর হবে না, সেটা তো নয়। হ্যাঁ, আগে পরে কি লিখবে এগুলা ব্যাপার স্যাপার আছে। সিভি রাইটিং ইজ এন আর্ট, এগুলা শিখতে হবে। অনুমান থেকে কাজ করা ঠিক হবে না, এবং অনুমান নির্ভর কোনো কাজ যদি না করে তাহলে নিঃসন্দেহে কেউ না কেউ, somebody somewhere will like him and choose him and pick him up. স্যার, আমরা অনেক সময় বলি আমাদের পড়ালেখার প্রস্তুতি দরকার, আমাদের মানসিক প্রস্তুতি দরকার, আমাদের মনস্তাত্ত্বিক প্রস্তুতি দরকার। স্যার, ফিজিক্যাল ফিটনেসের গুরুত্ব কতটুকু একটা বেটার জব পাওয়ার ক্ষেত্রে বা চাকরির প্রমোশনের ক্ষেত্রে? আপনার ফিজিক্যাল ফিটনেস, আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই যে খাবারে ভেজালের কথা বলি, বিভিন্ন ধরনের ক্যালোরি সংক্রান্ত ক্যালোরি গ্যাপের কথা বলি, অপুষ্টির কথা বলি। সেখানে ভালো পুষ্টিমানের খাবার খাওয়া, নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া বা এক্সারসাইজ করা, এই বিষয়গুলোর গুরুত্ব ভালো জব পেতে এবং প্রমোশনের ক্ষেত্রে কি রকম ভূমিকা রাখে, বা আদৌ কোনো ভূমিকা রাখে কি? আপনার কি মনে হয়? আপনার অভিজ্ঞতা কি বলেছে? জি জি, ফিজিক্যাল ফিটনেসটা শুধু চাকুরি পেতে নয়, ন্যাশনাল লেভেলে বলি বা যে কোনো লেভেলে ফিজিক্যাল ফিটনেস একটা বিশাল গুরুত্বপূর্ণ লিডারশিপ কোয়ালিটি। ফিজিক্যাল ফিটনেস লাগে, এটার যথেষ্ট গুরুত্ব আছে। এবং তার যদি ফিজিক্যাল ফিটনেস যদি না থাকে, এটার ইম্প্যাক্ট কিন্তু তার পরবর্তী প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে একটা হয় পড়ে। শরীর খারাপ লাগবে দেখবেন মন খারাপ তো দেখবেন মেজাজ খিটখিটে ইত্যাদি নানা সমস্যা হয়। হ্যাঁ, এবং কাজে কর্মে মন বসছে না, করতে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা তার দরকার আছে, ক্যালোরিও আছে, এটা সত্য, ঠিকই বলেছেন, তাই থাকে। কিন্তু ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন আছে, এটা সব লেভেলে দরকার আছে, নট অনলি ফর স্টুডেন্টস, এটা ইভেন লিডার্স যারা, তাদেরও ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে। এটা একটা ওয়ান অফ দ্য কোয়ালিটি, এটা থাকতে হয়, এটা খুব দরকার। আর আরেকটা ব্যাপার সেই সাথে পাশাপাশি, সেটা হলো মনোবল, দৃঢ় মনোবল থাকতে হবে। তার লেভেল অফ কনফিডেন্স বাড়তে হবে। একটা ব্যাপার আমি বলি, যেটা আমি প্রায়ই বলে থাকি, সেটা হলো আছে, সব ধর্মেই আছে। স্টিফেন কভির দুটো বই আছে। স্টিফেন কভি তার বইতে বলেছেন, একটা হলো দ্য 7 হ্যাবিটস অফ দ্য হাইলি ইফেক্টিভ পিপল, আর পরবর্তীতে তিনি লিখেছেন দ্য 8th হ্যাবিট। ওই 7th হ্যাবিটের একটা হ্যাবিট হলো যে স্পিরিচুয়াল স্টেট অফ মাইন্ড। এটা হ্যাঁ, আপনার ধর্মকর্ম এইসব বিষয়ে একটু যার শোষ ধর্মে একটু মনোযোগী হলে, হ্যাঁ, পিতামাতা প্রতি লয়াল থাকা, হ্যাঁ, এগুলা কিন্তু খুব দরকার। এগুলা কিন্তু মানুষের জীবনে কাজে আসে এবং আসবেই চিরদিন। এটাকে কোনোভাবেই মানে ইগনোর করা, দূরে থাকে, অ্যাভয়েড করাও ঠিক হবে না। আচ্ছা আচ্ছা স্যার, মানে প্রমোশনের ক্ষেত্রে আপনি এই যে পিএসপি ফ্যামিলিতে ছিলেন, হিডেলবার্গ সিমেন্টে ছিলেন, আপনি এই ব্যবসাতে কাজ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে কনসালটেন্সি করেছেন, বা ইউএসটিসিতে সিইও হিসেবে কাজ করেছেন। প্রমোশনের ক্ষেত্রে এইচআরডি কোন অ্যাসপেক্টগুলো বেশি গুরুত্ব দেয়? মানে যারা রানিং এমপ্লয়ি, তাদেরকে যখন কোনো নতুন ক্ষেত্রে পদায়ন বা প্রমোশন অথবা আরো গুরুত্বপূর্ণ কাজে নিয়োগের ক্ষেত্রে এমপ্লয়ির কোন কোয়ালিটিগুলোকে ওরা বেশি বিবেচনায় রাখে? এখানে দুটো দিক আমি বলবো। আগে এটা বলি আপনারটা, সেটা হলো আমাদের দেশে প্রমোশনের ক্ষেত্রে সিনিয়রিটি ইজ এ ফ্যাক্টর। এটা ট্রেডিশনাল, এটাকে আমি নেগলেক্ট করি না, কিন্তু এটা ট্রেডিশনাল, এটা আছে আজও, এটা একটা ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাট এফিসিয়েন্সি, পারফরমেন্স, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, তার চেয়েও গুরুত্বপূর্ণ। মডার্ন ম্যানেজমেন্ট তাই বলে। সুতরাং এবং পারফরমেন্স, আউটপুট, এটাকে আগে গুরুত্ব দিতে হয়। হ্যাঁ, সিনিয়রিটিটাও দেখতে হয়, যেন অন্যরা ডিমোটিভেটেড না হয়, বা ডিমোটিভেটেড না হয়ে তাকে কিভাবে মোটিভেটেড রাখা যায় সেই ব্যবস্থাও নিতে হয়। পাশাপাশি তার এফিসিয়েন্সি এবং তার পারফরমেন্সের সেটাকে ইভালুয়েট করতে হয়, মূল্যায়ন করতে হয়। এইটা একটা বড় জিনিস। তার আরেকটা ব্যাপার হচ্ছে যে এভরিবডি
ইন্ডিভিজুয়ালি তো কেউ পারফর্ম করতে পারে না, একটা টিমে পারফর্ম করে। হ্যাঁ, টিম ওয়ার্কটা, টিম এফোর্টটা, টিম বিল্ডিংটা, টিমের সাথে কাজ করার জন্য যেন মিসম্যাচ না হয়, ম্যাচ করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু বড় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তার কত ক্রেডেনশিয়ালস আছে, কি ক্রেডিবিলিটি আছে, তার চেয়ে মোর ইম্পর্ট্যান্ট যে সে তার টিমের সাথে কেমন যায়। যদি টিমের সাথে মিসম্যাচ হয় তাহলে কিন্তু তার যত যাই থাকুক না কেন সেটা কিন্তু যথেষ্ট মূল্যায়ন হবে না, এই একটা ব্যাপার। আর আরেকটা যেটা, যে আমাদের দেশে এই প্রমোশন এইসব ব্যাপারে আমরা যেটা করি যে আমরা অনেক ট্রেডিশনালি কাজ করে ফেলি। আমরা ধরে দিই এতদিন পরে প্রমোশন হবে, এতদিন পরে প্রমোশন পাবে, এটাতে প্রমোশন পাবে। আর প্রমোশনের আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন যে সরকারি ব্যাপার আলাদা, ইভেন সেক্টর কর্পোরেশনও আলাদা, কিন্তু আমাদের প্রাইভেট কোম্পানিগুলোতে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ম্যানেজার করলেন, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যে কাজ করতো, ম্যানেজার হয়ে সেই কাজই করছে। প্রমোশন মানে কি? প্রমোশন মানে হচ্ছে তার স্ট্যাটাস বাড়ছে, তার পজিশনটা বাড়ছে, তার কিছু স্যালারি বা তার ফ্যাসিলিটি যেগুলা কিছু ইনক্রিজ হবে, তার কিছু অথরিটি বাড়বে। হ্যাঁ, এটা বাড়বে। কিন্তু এখানে অথরিটি তো ভিন্ন জিনিস, অথরিটি এম্পাওয়ারমেন্ট তো প্রাইভেট সেক্টরে, এটা তো খুবই গ্রাসরুট লেভেলে পড়ে আছে। এবং এটা বাদে ধরুন আপনার তার যে রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু দেখা যায় তার ওখানে কোনো রেসপন্সিবিলিটি কিন্তু তৈরি হয় না। যে কাজ সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করেছে, সে ডেপুটি ম্যানেজার হয়ে একই কাজ করছে, ম্যানেজার হয়ে একই কাজ করছে। তো কাজের মধ্যে রেসপন্সিবিলিটি তেমন কোনো তফাৎ নাই, অফ ওয়ার্কের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, কোয়ালিটি অফ ওয়ার্কের মধ্যে। এবং সুতরাং এই যে হয়তো কিছুটা ফ্যাসিলিটির মধ্যে বা কিংবা অন্যান্য মনিটারি কিছু একটা টুকটাক আসে, এটাই আসে, ভালো মন্দ আসে, তো এই ব্যাপারগুলো কিন্তু অ্যাড্রেস করে। কিন্তু হ্যাঁ, দেখা হয় যে পারফরমেন্সের সিনিয়রিটিকে যেভাবে দেখা হয় তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা কোথাও হয়, কোথাও আবার হয় না। সেটা হলো তার এফিসিয়েন্সি পারফরমেন্স এবং তার লয়্যালটি, তার কমিটমেন্ট টু দ্য প্রফেশন, জাস্টিস করে কিনা প্রফেশনের প্রতি, কমিটমেন্ট টু দ্য অর্গানাইজেশন, হ্যাঁ, লয়াল টু দ্য ম্যানেজমেন্ট, এগুলা দেখা হয়। জব নলেজ, হ্যাঁ, টেকনিক্যাল নো হাউ। স্যার হ্যালো, জি স্যার একটা বিষয়, আমরা যখন চাকরি বিষয়টা আলোচনা করি তখন আমরা বলি যে পাংচুয়েশন মানে টাইমলিনেস, যেটা আমরা বলি যে 9টায় ঢোকা 5টায় বের হওয়া, এই জিনিসটাতে দেখা যায় সাধারণত সার্ভিসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এমপ্লয়ির জন্য এটা অনেক গুণ হিসেবে দেখানো হয়। যথাসময়ে অফিসে ঢোকা, যথাসময়ে অফিস লিভ করা। আবার যখন বিজনেসম্যান বা এন্টারপ্রেনারশিপের কথা বলা হয় তখন টাইমলেসনেসের কথা বলা হয়। এই যে আমাদের ওই এপিজে আবুল কালাম সাহেবের একটা উক্তি, বহুল পঠিত, আলোচিত এবং এটা বিভিন্ন জায়গায় বলা হয়, সেটা হচ্ছে এইটাই স্বপ্ন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না। দ্যাট মিনস হচ্ছে দিবারাত্রি কাজ করা, মানে নিরবচ্ছিন্নভাবে কাজ করা। এই যে এই দুইটা জিনিসের মধ্যে সমন্বয়টা আমাদের তরুণ প্রজন্ম কিভাবে করবে, আপনার উপদেশ কি এই বিষয়ে? তো সময় জ্ঞানটা আমাদের সমাজের এটা একটু হঠাৎ করে আসবে না, এটা কিভাবে আপনার সিভিলাইজেশন স্টার্টস এট হোম, এটা ওইভাবে আসে। হ্যাঁ, যেমন জানা গেছে যে মানে কথিত আছে যে ভারত থেকে একজন কবি এসেছিলেন এবং 8:30টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, সেটা বেজে গেছে 10টা, 10:30, 11টার কাছাকাছি চলে যাচ্ছে, খবর নেই, তিনি আস্তে উঠে চলে গেছেন, একটা চিরকুট লিখে দিয়ে গেছেন। সেখানে লেখা ছিল, এসেছিলাম, বসেছিলাম, চলে গেলাম শেষে, আমার 8:30, 8:30, 10:30, আচ্ছা 8:30। বুঝলেন? এখন ব্যাপারটা হচ্ছে না, সময়ের তো মূল্য দিতে হবে। লাইফ ইজ কম্বিনেশন অফ টাইম, লাইফ ইজ কম্বিনেশন অফ টাইম। আমরা এই যে এখন কি পড়ি, আমরা মনে করুন এখন ছড়াছড়ি বইতে ছেলেমেয়েরা পড়ে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজ, আমরা কি পড়েছি? আমরা রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা পড়েছি। খেলায় মজিয়া শিশু কাটে না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা, আজি সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না, তাই বলি বৃথাকাল করিও না ক্ষয়, আপনারা কাজ করো থাকিতে সময়। দেখেন টাইম ম্যানেজমেন্ট আছে সেখানে, মোটিভেশন আছে সেখানে, ঘোড়ায় চড়িল আচার খাইল, হ্যাঁ, এগুলো সব মোটিভেশন, কিন্তু এগুলো আমার মুখস্থ, সব মুখস্থ আছে। তো ব্যাপার হলো যেটা, যে এইটা একটা বিষয়। আরেকটা যেটা, যে সময়ের সাথে এপিজে আব্দুল কালাম সাহেব যে কথাটা বলেছেন, এটা হলো
তাদেরকে তাদের ভেতরে ভেতরে একটা তাগিদ সৃষ্টি করা, ভেতরে একটা তাগিদ সৃষ্টি করা। এই তাগিদ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে ওই যে কথাটা আমি কথা বলেছিলাম যে মানুষ যেন আনন্দের সাথে কাজ করে। আপনি 9টা 5টা কাজ করালেন, আপনি এসে বসে থাকলেন, দেখলেন কাজ ঘর থেকে যে তারা 9টায় আসলো কিনা 5টায় বেরোলো কিনা, কাজ কি করলো কোনো খবর নাই। হ্যাঁ, সারাদিনে ওই ঘষে ঘষে 1 পৃষ্ঠা কাজ করেছে, আপনি ধরে নিলেন যে ভালো পারফর্ম করতেছেন। নো নো, ঘন্টা দিয়ে বিগত মেপে নাম খাতার যেমন নাম্বার দেওয়া যায় না, ঘন্টা ধরে তেমনি পারফরমেন্স মেজার করা যায়। ইফেক্টিভনেস, এটা ইফেক্টিভনেস হয় না। যার জন্য এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। আর মানুষকে আপনি ওই ঘুরে ফিরে যে জিনিসটা আমি বারবার বলছি যে এনভায়রনমেন্ট, মানুষ যেন স্বতঃপ্রণোদিত ভাবে মানে এনথুজিয়াস্টিক্যালি কাজ করে এবং তার ভেতরে যেন একটা তাগিদ সৃষ্টি হয়। এই ভেতরে তাগিদটা সৃষ্টি করে দিতে হবে। এই যেমন আমরা ট্রেনিং বলি, ট্রেনিং কি করে? ট্রেনিং কি কাউকে প্রশিক্ষিত বা শিক্ষিত করে দেয় তাৎক্ষণিক? নো। মানুষের যেমন খাবারের ক্ষুধা জাগে, ট্রেনিং তেমনি মানুষের মধ্যে জ্ঞানের ক্ষুধাটা জাগিয়ে দেয়, তাগিদটা সৃষ্টি করে দেয়। তো শ্রদ্ধেয় কালাম সাহেব বলেছে যে সেটা ওই তাগিদ সৃষ্টির কথা বলেছে। এই তাগিদটা তাকে ঘুমোতে দেবে না, তোমাকে এটা অ্যাচিভ করতে হবে, এটা অ্যাচিভ করতে হবে, তাকে তাড়া দিতে থাকবে, ঘুমের মধ্যে তাড়া দিতে থাকবে। তো এই যে ব্যাপারটা, এটা করার জন্য তাদেরকে যেটা দরকার ওরকম লিডারশিপও দরকার, ওরকম পরিবেশও দরকার, ওরকম ঘর থেকেও উৎসাহিত করা দরকার, সমাজেরও নাগরিক দায়িত্ব যেটা আমরা বলি সেটাও আছে, প্রতিষ্ঠানেও দায়িত্ব আছে। এটা একটা সামগ্রিক বিষয়। এটা তারা নিজেরা এটা তাদের জানিয়ে দিলে হয় কি, তাদের জানিয়ে দিলে তারা সচেতন হয়। অ্যাওয়ারনেস বিল্ডিং, এই যে ব্যাপারটা যে হাঁটতে চলতে আমরা সবাই জানি যে সতর্ক হয়ে চলা দরকার। হ্যাঁ, এই সতর্ক হয়ে চলাটা এটা অ্যাওয়ারনেস বিল্ডিং, সেফটিটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং। তো ব্যাপার হলো যেটা যে তাদের মধ্যে একটা আমরা যদি সচেতনতা তৈরি করে দিতে পারি এইভাবে বিভিন্ন সেশনে, এইভাবে মনে করুন আপনার বিভিন্ন ট্রেনিং, আমাদের দেশে তো ট্রেনিংটাকে ব্যাপকভাবে না করলে হবে না। আপনি দেখুন না কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, আপনার নিরাপদ সড়ক চাই বলতে বলতে কত হাজার লক্ষ মানুষ মরে গেছে, নিরাপদ তার কোনো খবর নাই। তো ব্যাপারটা হলো কি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে ড্রাইভার গুলো আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট গুলো আছে। হ্যাঁ, আমি একটা বাস্তব ঘটনা বলি। কাফকোয়ে থাকাকালীন ড্রাইভার তাকে বারবার সচেতন করা হয়েছে, সে যাইয়া ইয়ের মধ্যে মেরে দিত, গ্যাস পাইপলাইনে ধাক্কা লাগিয়ে দিত। গাড়িতে উঠেই সে জোরসে মারছে, গাড়ি পেছন থেকে টান, তার বাচ্চা ছিল পেছনে পড়ে গেছে গাড়ির নিচে, ভাগ্যিস বেঁচে গেছে, মারাও তো যেতে পারত। তো ব্যাপার হলো সচেতনতা বৃদ্ধি। তারপর থেকে আমি নিশ্চিত যে সে আর এই কাজ করে নাই। সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই ছেলেমেয়েদের এদেরকে ছোটকাল থেকে যদি আপনার মনে করুন স্কুলেও যদি এটা হয়, আমরা স্কুলে কি করেছি দেখুন। এখন আজকালকে আপনি ইউনিভার্সিটির ছেলেপেলেদের যদি বলেন যে বাবা দাঁড়াও তো, তুমি এটার উপর 2-4 লাইন বলো, দেখবেন সে তুতলাচ্ছে, সে ঘাবড়াচ্ছে, তার হাঁটু কাঁপছে। আমরা ক্লাস 5-6 যখন ছিলাম, আমার মনে আছে স্কুলের মধ্যে আমাদের ক্লাস টিচার থাকতেন না, হয় স্টুডেন্ট মাস্টার স্যার থাকতেন, নইলে অন্য ক্লাসের ক্লাস টিচার আসতেন। অসিনা মসি কে বেশি শক্তিশালী, 3 জন 6 জন গ্রুপ করা হয়েছে। তোমরা বলো, একটা পিরিয়ড হতো এই বিতর্ক প্রতিযোগিতা কিংবা এই প্রেজেন্টেশনটা। ক্লাস 5-6 থেকে প্রেজেন্টেশন গড়ে তোলা হয়েছে আমাদের সময়কালে। এখন ইউনিভার্সিটিতেও সেটা নাই। এই যে অবস্থাটা, এগুলা করতে হবে। এগুলা করে যদি ছেলে মেয়েদের মধ্যে যদি এইটুকু শুধু বুঝিয়ে দেওয়া যায় যে তোমাকে সচেতন থাকতে হবে, তোমার এই যে বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, এই যে আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি। প্রকৃতি থেকে তুমি নেবে, তুমি বই পুস্তক বিদ্যায়তন থেকে তুমি নেবে, জীবন থেকে তুমি নেবে, তবেই তুমি তোমার মতো তুমি একজন মানুষ হিসেবে তৈরি হবে। এটা তার ভেতরে তাগিদটা তৈরি করে দিলে হবে। এটা করার মতো, এটা কিন্তু সামগ্রিক কাজ। এটা হঠাৎ করে একটা বাচ্চা ছেলে এটা পারবে না, এটা আপনারও দায়িত্ব। এই যে আপনি যেটা করছেন এটা তো সেই দায়িত্ব, এটা আমারও দায়িত্ব, এটা আমাদের প্রত্যেকের, আমি বলবো যে এটা নাগরিক দায়িত্ব। স্যার, অ্যাটিটিউড, আপনি এই আলোচনায় আমরা যে 46-47 মিনিট আলোচনা করলাম, আপনি 3 to 4 টাইমস অ্যাটিটিউড শব্দটা উল্লেখ করেছেন বিভিন্ন ক্ষেত্রে। এটা নিয়ে যদি একটু বলতেন, কর্মের প্রতি, দেখুন কমিটমেন্টের প্রতি, বা যেই কাজটি করে সেটার প্রতি যে অ্যাটিটিউডটা কিরকম হওয়া উচিত। অ্যাটিটিউডটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার একটা মানুষের যত শিক্ষা থাক, যত অভিজ্ঞতা থাক, যত তার দক্ষতা থাক, অ্যাটিটিউড যদি নেগেটিভ হয়, এটার কোনো ভ্যালু নাই।
একজন তালা চাবি বানাতে পারে, যে কোনো রকম যেমন লোকই হোক সে খুলে দিচ্ছে, সে গিয়ে ব্যাংকের স্ট্রং রুমে তালা খুলে দিয়ে ডাকাতি করে নিয়ে গেছে। এখানে ঘটনাটা কি? তার এক্সপার্টাইজ ঠিকই আছে, কিন্তু তার এটিটিউডিনাল প্রবলেম, সে একটা নেগেটিভ কাজে, এটিটিউডের সাথে ইথিক্যাল কন্ডাক্টের একটা সম্পর্ক জড়িয়ে আছে। সুতরাং এথিক্স, অ্যাটিটিউড, ভ্যালুজ, তার ভ্যালুজের ব্যাপার আছে, তার এথিক্সের ব্যাপার আছে, তার অ্যাটিটিউডের সাথে জড়িত। ইফ অ্যাটিটিউড ইজ পজিটিভ, এই যেমন আমরা বলি, আমরা এই যেমন লিডারশিপের ফর্মুলাতে যদি যাই, দেখুন যে ইফ ইউ হ্যাভ এ পজিটিভ লিডার, অ্যাটিটিউড যদি লিডারের পজিটিভ হয়, you can form a positive team. If you form a positive team, you can set a positive goal. When you set a positive goal, you can go for positive action. And when you go for positive action, you will have the positive result. মানে অ্যাটিটিউডটাই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত রেজাল্ট পর্যন্ত নিয়ে চলে যায়। অ্যাটিটিউড সাচ ইম্পর্টেন্ট থিং এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর অ্যাটিটিউড হঠাৎ করে হয় না। আমরা বলি অ্যাটিটিউড চেঞ্জ কিন্তু সহজে হয় না। অ্যাটিটিউড অ্যাডজাস্ট করে রেয়ারলি অ্যাটিটিউড চেঞ্জ হয়, কারণ অ্যাটিটিউডটা গড়ে ওঠে একেবারে গ্রুমিং থেকে, জন্ম থেকে, পরিবার থেকে, তার স্কুলিং থেকে, তার সমাজ থেকে, তার সমষ্টিগত সবকিছু মিলে তবেই একটা অ্যাটিটিউড ফর্ম করে। এটা হুট করে কিন্তু এটা পরিবর্তন হয়ে যায় না, এটা অ্যাডজাস্ট করে যায়। 10 জন বসে আছে কথা বলছে, অ্যাটিটিউড যার যারটা অ্যাডজাস্ট করে। এই অ্যাডজাস্টমেন্টটার জন্য এই সচেতনতাটা এগুলো মানুষের মধ্যে তৈরি করে দিতে হবে, ছেলে মেয়েদের মধ্যে আমাদের। স্যার, টিম স্পিরিট, আপনারা যখনই কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো সার্কুলার অথবা প্রাইভেট সেক্টরের যেগুলো আকর্ষণীয় সার্কুলার, সেগুলোতে দেখি মানে কাদেরকে চাওয়া হচ্ছে, কাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে। এখানে বলা হয় আন্ডার প্রেশার কাজ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে, বা আন্ডার প্রেশারে কাজ করতে অভ্যস্ত। এটা বিস্তারিতভাবে আর বলতে গেলে মানে হচ্ছে টিমে কাজ করার অ্যাবিলিটি, সক্ষমতা থাকতে হবে। টিম এফোর্টটা বা টিম বিল্ডিং বা টিমে কাজ করার গুরুত্বটা স্টুডেন্ট লাইফ থেকে কেন গুরুত্বপূর্ণ? টিম, আগে যে কথাটা বলেছি যে ইন্ডিভিজুয়ালি কেউ পারফর্ম করতে পারে না। আমার খাইয়াম তার সায়ে আছে যে একলা মানুষ নয় সে মানুষ দিন কানা সে রাত কানা, যুগল রূপে পূর্ণ মানুষ নয় সে মানুষ আধখানা। এখানে একাধিক হলে টিম হচ্ছে, এবং টিম ছাড়া আমরা যে বলি এখন এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, ইট ইজ এ টিম এফার্ট, ইট ইজ এ টিম ওয়ার্ক। প্রত্যেকে প্রত্যেকের কাজ জানে, প্রত্যেকে প্রত্যেকের বিষয়ে জানে যে কার এখানের মধ্যে কি অ্যাসাইনমেন্ট দেয়া আছে। একজন আরেকজনকে তার কাজ শেষ হয়ে গেলে, তার হাতে সময় থাকলে আরেকজন করছে। আমরা কি করি অনেক সময়, তুমি কেন ওর কাজ করতে গেছো, তার কাজ তারে করতে দাও, অসুবিধা কি? আমি যদি ফ্রি থাকি, আমি যদি তাকে সহযোগিতা করে কাজটা একটু এগিয়ে নিয়ে যেতে পারি। কোঅপারেশন, তো এটাকে হচ্ছে কোঅপারেশন। এই কোঅপারেশন না থাকলে তো টিম হবে না। আমরা তো একটা থেকে আরেকটাকে এমন ভাবে বিচ্ছিন্ন করে ফেলি যে আমরা বুঝি না যে এইটার সাথে এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথের বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা, এটা সেরকমই। কোঅপারেশন এবং টিম এফোর্ট একই সাথে যায়। আমরা কিন্তু এই কোঅপারেশনটা, এই কোঅর্ডিনেশনটা আপনি লক্ষ্য করবেন, মেশিনে যে কোঅপারেশন কোঅর্ডিনেশন আছে, মানুষে সেই কোঅর্ডিনেশন কোঅপারেশন নাই। এই যে অবস্থাটা, এটা কারণটা হচ্ছে ওখানটাতে আমরা প্রপারলি টিম বিল্ডিং এর জন্য, টিমের যে গোলটা টিম বিল্ডিং করতে গিয়ে গোলটা কেন, টিমটা কেন করা হবে, রিজনটা কি, এটার অবজেক্টিভটা কি, এটা করলে প্রতিষ্ঠানের কি লাভ হবে, এটা করলে তুমি ইন্ডিভিজুয়াল যে এটার জন্য খাটবে, স্ট্রেস জব করবে, তুমি এটার জন্য পরিশ্রম দেবে, কমিটেড থাকবে, তোমার কি গে, ইন্ডিভিজুয়াল গে। ওই যে এইচআরের 3টা গোল, এই গোলগুলো এখানে প্রত্যেকের যেন অপটিমাম লেভেল বা অপটিমাম পসিবল লেভেল, হ্যাঁ, এটা যেন অ্যাচিভ হয়। কারণ মানুষের তার ব্যক্তিগত ইন্টারেস্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার নিজেরও কি লাভ হবে, প্রতিষ্ঠানের কি লাভ হবে। হ্যাঁ, যেমন আমরা প্রোডাকশনের টার্গেট সেট করি, হ্যাঁ, সেখানের মধ্যে আমরা কি করে দিচ্ছি যে ঠিক আছে, টার্গেট যদি অ্যাচিভ করতে পারো একটা বোনাস বেশি পাবে। দেখা যায় তারা টার্গেট যেটা দেওয়া হয়েছে সেটা ক্রস করে চলে গেছে। এইভাবে ব্যাপার হচ্ছে টিম ফাংশন তখনই করে যখন মানুষকে, এটা টিম ছাড়া মানুষ ছোটকাল থেকে করতে পারে না। কোনো টিম ছাড়া ওয়াইড সোশ্যালাইজেশন হয় না। টিম ছাড়া কোনোভাবেই আপনার জ্ঞানের যে স্ফুরণ, পরস্পরের মধ্যে যে আপনার সোশ্যালাইজেশন, কিংবা এটার সাথে যে ভাবে লেনদেন, পরস্পরকে জানা চেনা, এটা কিছুই হয় না। টিম ছাড়া কোনো কিছুই হবে না। আপনাকে টিম নিয়েই কাজ করতে হবে, আমাদের টিম নিয়েই কাজ করতে হবে।
ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছেন, তিনি কিন্তু টিম নিয়ে করেছেন, সাহাবাদের নিয়ে করেছেন। টাকা নিয়ে তিনি ইসলাম প্রচার, ধর্ম প্রচার করেছেন উইথ সাহাবাস, উইথ দ্য পিপল। সুতরাং এই পিপলের গুরুত্বটা যেমন আমাদের পিপল ম্যানেজার হিসাবে দিতে হবে, ইকুয়ালি এই যে আপনার একেবারে শৈশব থেকে আশৈশব এই যে টিমের যে ব্যাপারটা আছে, যে দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, আমরা যেটা বলে থাকি আর কি, এই স্পিরিটটা মানুষের মধ্যে থাকতে হবে। এটা ছোটকাল থেকে, শৈশব থেকে তাদের দিতে হবে। এটা যদি না দেওয়া হয়, তাহলে আপনার অর্গানিজেশনাল অবজেক্টিভ, ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ এবং সোসাইটাল অবজেক্টিভ কোনোটাই অ্যাচিভ হবে না প্রপার। আলটিমেটলি দেখা যাবে একটা কনফিউশন এবং কোয়ারশন হয়ে গেছে সবকিছু। স্যার আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করি, আমি দেখেছি আপনি কথা বলার সময়, প্রশিক্ষণ দেওয়ার সময়, বা আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ান, কথা বলার সময় অনেকগুলো শ্লোক, অনেক কথা মুখস্থ বলেন লাইনের পর লাইন, এবং অনেকগুলো ঘটনা আপনি মনে রাখতে পারেন। এটার মূল কারণটা কি স্যার? এটা আমি জানি না, তবে যেটা হলো যে আমার ধরুন শৈশব থেকে, হ্যাঁ, আমার ঘরে বাবাও পড়াশোনা করতেন, আমার মাও পড়াশোনার অভ্যাস ছিল। আর মা যেটা করতেন, আমি মায়ের মুখে মুখে অনেক ছড়া আমি শিখেছি, মায়ের মুখে মুখে অনেক ছড়া আমি শিখেছি। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পেল না তো আলো, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে কেন হয় কেন পরে হয় কেন মালাল, সব আমার মায়ের মুখে শেখা ছড়া, বুঝলেন? এগুলো আরো অনেক আছে, এগুলা বলতে গেলে সময়ের স্বল্পতা আছে। তো হয় কি, ওই মায়ের কাছে শুনে শুনে শিখে শিখে আমার এটা এক। আর দুই হলো যে আমার কবিতা কেন জানি আমি পড়লেই, আমার একবার দুইবার পড়লেই মুখস্থ হয়ে যেত। হ্যাঁ, আর আমার বড় ভাইরা তো ছিলেন, আমরা বেশ কজন ছিলাম, আল্লাহ তো কমে টমে একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তো ভাইদের মধ্যে ভাইরা সব আমার সিনিয়র ছিলেন, এক ভাই আমার ছোট ছিল, আর ভাই বোনদের মধ্যে সবাই আমার বড়। তারা পড়তেন কেউ ইউনিভার্সিটিতে, কেউ কলেজে, কেউ হাই স্কুলে, কেউ আমি প্রাইমারিতে। আমি ক্লাস 6-এ যখন পড়তাম, তখন আমি মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ কিংবা ডক্টর গুলাম সাকলায়েদের একের ভেতরে 5, আমার ইন্টারমিডিয়েটের রচনা বইগুলো, আমি পথের আত্মকথা, আপনার ওই ইয়ের আত্মকথা, এই যে বটগাছের আত্মকথা সব পড়ে ফেলেছি। আমি বইয়ে বসে বসে এগুলো পড়তাম। এমনকি আমি ক্লাস 7-এ থাকতে ভাই মাসুদ রানা সিরিজ পড়তেন, আমি বইয়ের নিচে রেখে ভাই অজান্তে, গার্জেনের জানতে মাসুদ রানা সিরিজে পড়ে ফেলেছি। তো হতো কি, আমাদের সময় তো অত কিছু ছিল না, এই বই পুস্তকই ছিল আমাদের আনন্দের উপকরণ। আমরা খোঁজ করতাম ওই বইটা কখন বেরোবে, ওই কুয়াশা সিরিজের বইটা কখন আসবে, বাহারাম সিরিজ কখন আসতেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা সবসময় খুঁজে নিতাম। আচ্ছা ওই কবিতার বইটা বেরিয়েছে নাকি, ওটা এসছে কিনা, এগুলো হয় কি, ওই পড়ে করে পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে। এতে করে কেমনে জানি আমার মনে থেকে গেছে আল্লাহর রহমতে এটা। আর আমার একটা লেখাপড়ার মধ্যে ছিল বলে এগুলা হয়ে গেছে। স্যার একটু আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আপনি এই যে মাসুদ রানা সিরিজের কথা বললেন, কুয়াশা সিরিজের কথা বললেন, আমাদের এখানে অতীতে আরো একাধিক আলোচক মাসুদ রানা সিরিজের বা কুয়াশা সিরিজ বই পড়ার কথা বলেছে, কিন্তু সবাই বলেছে বইয়ের নিচে রেখে পড়েছে। কেন কি স্যার, আমাদের পিতা মাতারা বা আমাদের সমাজ কি বই পড়ার কি সাপোর্টিভ না, বা কারণটা কি? সবাই বলে যে বই লুকিয়ে পড়েছি বা বইয়ের নিচে রেখে পড়েছি, এটার কারণটা কি আজকে আপনিও বললেন স্যার? না, কারণ আছে, আমি বলি আপনাকে। আমরা কুয়াশা পড়তাম, খোলা পড়তাম, বাহারাম সিরিজ খোলামেলা পড়তাম, কিন্তু বনহুর সিরিজ, কিন্তু অন্যান্য বই, কালো ভ্রমণ, নিহার রঞ্জন গুপ্ত, আর নিহার রঞ্জন গুপ্ত তো তখন নিহার রঞ্জন গুপ্তের বই ছিল না, এরকম কোনো ঘর বাড়ি ছিল না সেই আমলে। বিশেষ করে মেয়েরা তো নিহার রঞ্জন গুপ্তের একেবারে, আমার বন্টনরা নিহার রঞ্জন গুপ্ত পাগল। বেগম ছিল আপনার ওই ইয়েটা সাপ্তাহিক ইয়ে আসতো, মাসিক বেগম। তো হচ্ছে যেটা, মাসুদ রানা লুকিয়ে পড়তাম কারণ এটা একটু প্রাপ্তবয়স্কদের জন্য ছিল, এবং সেখানে কিছু ওরকম ব্যাপার স্যাপার ছিল যে এগুলো একটু ফোকাস হতো, তো পড়তাম। ওটাতে বাবারা বাধাইতেন না, ওরা তো বাধাইতেন না। স্যার আমরা একেবারে শেষে চলে আসছি। আপনার একটা বইয়ের নাম বলুন। আপনি তো অনেক অসংখ্য বই পড়েছেন, আপনার পড়ার সবচেয়ে প্রিয় বইটির নাম কি, কেন সেই বইটি প্রিয় যদি বলতেন? আমি কি প্রফেশনাল বই বলবো না সব বই থেকে একটা বলবো? আপনার পড়া বই, যেটা থেকে আপনি শিখেছেন, যেটা নিয়ে আপনি বলতে চান, বলতে পছন্দ করেন, যেটার কথা আপনার মনে পড়ে, প্রায় মনে পড়ে। আমি বলি, আমার কাছে সবচেয়ে প্রথমে যে বইটা বলবো সেটা হলো হলি কোরআন, আল কোরআন। আল কোরআন এটা। এরপরে যদি অন্য কোনো বইয়ের কথা আমাকে বলতে বলেন,
জি। এরপরে অন্য কোনো বইয়ের কথা বলতে বললে আমি আমি রবীন্দ্র রচনাবলী, নজরুল রচনাবলীর কথা বলবো। আচ্ছা, এর মধ্যে স্পেসিফিক কোনো বই? স্পেসিফিক বই ধরুন, এটা স্পেসিফিক বই, নভেল প্রফেশনাল বই তো বা প্রচুর পড়েছি। পোয়েট্রি? নির্দিষ্ট কি, হ্যাঁ বলুন। কোনো স্পেসিফিক কোনো নভেল বা পোয়েট্রির কথা? ও, কোন নভেল বা পোয়েট্রিতে প্রচুর, এগুলা তো জসিমউদ্দিন, নজরুল, রবীন্দ্রনাথ প্রচুর গেছে, অন্যান্যও গেছে। এখানে ধরুন কোন ইয়ের কথা বলছেন আপনি, অন্যান্য কোন বইয়ের মধ্যে উপন্যাস তো অনেক পড়েছি, বিমল মিত্রের পড়েছি, আপনার অন্যান্য প্রচুর প্রচুর প্রচুর। তবে এই রিসেন্ট যেগুলো আছে এর মধ্যে স্টিফেন কভির ইয়েটা আমি বলেছি আপনাকে অলরেডি, জি জি, যে সেভেন হ্যাবিটস। সেভেন হ্যাবিটস অফ দ্য হাইলি ইফেক্টিভ পিপল এন্ড দ্য এইথ হ্যাবিট। এই দুটো বই আমাদের এই প্রজন্মের পড়া এবং জানা উচিত। অনেক 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 ধন্যবাদ স্যার, আপনার সাথে আমাদের কাটানো এই সময় 1 ঘন্টা সময়, আশা করি আমাদের তরুণরা এখানে শিক্ষণীয় অনেক কিছু পাবে। আমরাও ব্যক্তিগতভাবে আমরা আপনাকে পেয়ে কৃতজ্ঞ। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাদের মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আমরা আশা করব ভবিষ্যতে আমরা আপনাকে আমাদের তরুণ সমাজের প্রয়োজনে আপনাকে যদি চাই, আপনি সময় সুযোগ করে আমাদেরকে সময় দেবেন স্যার। ইনশাল্লাহ। আমি শেষ কথাটা বলে নিই, তারপর জি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। সেটা হলো এই, যে দেখুন, আমি তরুণদের বলছি যে যে বনে যত বেশি ঝরা ফুল, সে বনে তত বেশি বসন্ত। ফুল ধরে বলেই ফুল ঝরে। যে জাতিতে যত বেশি ব্যর্থতা থাকে, সে জাতির তত বিপুল সম্ভাবনা যেমন থাকে। যে পেশাতে যত বেশি বিড়ম্বনা, সে তোর পেশাতেও কিন্তু তত বেশি সম্ভাবনা। কারণ যেখানে সমস্যা বেশি থাকবে, যেখানে রিস্ক বেশি থাকবে, যেখানে স্ট্রেস বেশি থাকবে, যেখানে আপনার এই বিশেষ করে জটিলতা বেশি থাকবে, সেখানে কাজের সুযোগও বেশি থাকবে। নেভার সে নো টু ওয়ার্ক, নেভার সে নো টু ওয়ার্ক। ওকে এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও আমি আমার অভিবাদন সালাম জানাই এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অনেক কষ্ট করেছেন, আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। ভালো অনেক থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের তরুণ ভাই ও বন্ধুরা, বোনেরা যারা শুনছেন, আশা করি আজকে যে আলোচনাটা আমরা শুনেছি, HRD আমরা যখন নিয়োগের জন্য বিভিন্ন জায়গায় সার্কুলার আমাদের দরখাস্ত দিই, এটা প্রথমত যায় হচ্ছে HRD ডিপার্টমেন্টের হাতে, সেটা পাবলিক সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক। তারা কিন্তু যাচাই বাছাই করে, তারাই পরীক্ষা নেয়, তারাই রিকমেন্ড করে, আবার তারাই অনেক ক্ষেত্রে প্রমোশনের জন্য, পদায়নের জন্য তারা ব্যবস্থা নিয়ে থাকে, তারা রিকমেন্ডেশন করে থাকে এই ধরনের। এবং আমরা আজকে কথা বললাম আহমদ শিপারউদ্দিন স্যারের সাথে। স্যারের 4 দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই ফিল্ডে কাজ করার জন্য, এবং উনি অনেক বড় বড় দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, কনসালটেন্সি করেছেন। বর্তমানেও বাংলাদেশের যার HRD প্রফেশনালদের মধ্যে একজন লিডিং ফিগার আমাদের আহমদ শিপারউদ্দিন স্যার। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনারা এই আলোচনাটি পরে শুনতে চাইলে মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা এটা শুনতে পাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।